আপনাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে ভারতের বন্ধু রাষ্ট্র হিসাবে আপনি ঠিক কাকে বেছে নেবেন? অপশন এ আমেরিকা, অপশন বি চীন। কেউ আমেরিকাকে বেছে নেবেন, কেউ আবার চীনকে বেছে নেবেন। অনেকে বলবেন আমেরিকা বা চীন নয়, ভারতের একমাত্র বন্ধু রাষ্ট্র হলো রাশিয়া। কালকের পর থেকে যারা অপশন 3 অর্থাৎ রাশিয়াকে বেছে নেবেন তারাই হয়তো ঠিক কথা একদম বলবেন। কারণ রাশিয়ার বর্তমান জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজি তা কখনোই ভারতের বিপক্ষে যায়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন গোটা বিশ্বকে রীতিমতো চিন্তামগ্ন করে রেখেছে, ঠিক তখন চীন এমন এক পদক্ষেপ গ্রহণ করলো যা সরাসরি ভারতের বিপক্ষে সংঘাত বলে মনে করছেন এক্সপার্টরা। কালকে চীনের পক্ষ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্রে তারা সেংলিং প্রদেশ নামক নতুন এক প্রদেশ তৈরির কথা ঘোষণা করে। এবার চীনের দেশের ভিতরে কোন প্রদেশকে কি ঘোষণা করবে তা চীনের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই সেংলিং প্রদেশের জিওগ্রাফিক্যাল যদি অবস্থানটি দেখেন তাহলে দেখবেন এটি সরাসরি ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা নয়, তারা ভারতের কিছু অংশকে সেংলিং এর প্রদেশের সঙ্গে সংযুক্ত করে তাদের মানচিত্রে দেখিয়ে দিয়েছেন। এই সেংলিং নামক জায়গাটি পিওকে ও আফগানিস্তানের কাছাকাছি অবস্থিত একটি প্রদেশ, এবং সেখানে ভারতের কিছুটা অংশকে তারা সেংলিনের অংশ হিসাবে দেখিয়েছে, অর্থাৎ তারা সরাসরি ভারতের অংশকে চীনের অংশ হিসাবে দাবি করেছে। একে বলা হচ্ছে মানচিত্র যুদ্ধ। ডিপ্লোম্যাটিক স্তরে বর্তমানে এই ম্যাপিং ওয়ারফেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং তুরস্ক বলুন, আজারবাইজান বলুন, সাইপ্রাস বলুন, একাধিক গুরুত্বপূর্ণ বিশ্বের দেশ এই ম্যাপিং ওয়ারফেয়ার কিন্তু করে, যা বিরোধী পক্ষকে সরাসরি সংঘাতের বার্তা দেওয়া তা কিন্তু অনেকে মনে করেন। চীনের এই ধরনের কর্মকাণ্ড প্রথম নয়। চীন এর আগেও হিয়াং এবং হেক্রং এই দুটো প্রদেশের ঘোষণা করেছিল। যখন তারা ম্যাপ প্রকাশ করে দেখা যায় তারা এই দুটো প্রদেশের সঙ্গে ভারতবর্ষের লাদাখের কিছু অংশকে তাদের ম্যাপে সংযুক্ত করে দিয়েছে। আর এবার সেংলিং নামক প্রদেশটিকে অন্তর্ভুক্ত করে ফের অরুণাচল প্রদেশের ইস্যু তারা ফিরিয়ে আনলো, এবং পরিষ্কারভাবে তারা যে ভারতের বন্ধু রাষ্ট্র নয় তা কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে বুঝিয়ে দিল ফের একবার। ভারতের পক্ষ থেকে পরিষ্কার একটি হুঁশিয়ারি আসে, এবং ঘণ্টাখানেকের মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে তারা পরিষ্কারভাবে বলে যে চীনের এই দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এবং এই ধরনের নাম পরিবর্তন করেই কোনো জায়গা তাদের হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাসও ভারত করে না। চীন যেন এমন কিছু না করে যে বর্তমানে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর জায়গায় ভারত চীনের গেছে সেটা যেন ভেস্তে যায়। অর্থাৎ ভারত স্পষ্টত বুঝিয়ে দিয়েছে যে চীনের এই ধরনের মানচিত্র যুদ্ধকে ভারত সমর্থন তো করেই না, উল্টে প্রশ্রয় দেওয়ারও জায়গা নেই। এবার চীন হঠাৎ করে এই সেংলিং এর ঘোষণা কেন করলো? কেন এই সেংলিং প্রদেশটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে এমন কিছু অজানা তথ্য আমি আপনাদের বলবো যেগুলো জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা এই চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নিয়মিত কমেন্ট করবেন যেন ইউটিউব আমাদের জিওপলিটিক্যাল ভিডিও আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়, রেকমেন্ড করে। অনেকে বলেন সাবস্ক্রাইব করা সত্ত্বেও নোটিফিকেশন অন না করার জন্য আপনাদের কাছে আমাদের ভিডিও ধারাবাহিকভাবে পৌঁছায় না। তাই নোটিফিকেশনটি অন করে দেবেন, এবং অল নোটিফিকেশন মানে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। এবার এই সেংলিং প্রদেশের যদি জিওগ্রাফিক্যাল ভ্যালুটা দেখেন তাহলে দেখবেন এটি একদম পিওকে এবং আফগানিস্তানের কাছে অবস্থিত একটি প্রদেশ। অর্থাৎ চীন সরাসরি চাইছে তারা পাকিস্তানের ভিতরে যে সিপেক করিডর তৈরি করছে তার সুরক্ষা প্রদান করা। যদি পিওকের এই অঞ্চলে তারা ডমিনেট করতে পারে তাহলে আফগানিস্তানের সিপেক করিডরের সুরক্ষা তারা 100% নিশ্চিত করতে পারবে। এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ, কারণ সিপেক করিডরে ইতিমধ্যেই আমেরিকা কিন্তু থাবা বসাতে শুরু করেছে। ফলে চীনের এমন একটা ডেস্টিনেশন প্রয়োজন যেখান থেকে তারা একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের এই যে চায়না ইন্দো পাকিস্তান যে করিডর আছে সেটার উপরে যেন তারা ভালো করে ডমিনেট করতে পারে, সেই চেষ্টাই কিন্তু তারা করবে, এবং এই জন্যই কালকে তারা তাড়াহুড়ো করে নতুন প্রদেশের ঘোষণা করে দেয়। পাশাপাশি চীনের যদি স্ট্র্যাটেজিটা দেখেন তাহলে তারা সালামি স্লিং স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে, অর্থাৎ একটু একটু করে জায়গা দখল করার দিকে যাও। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর ভারতের অবৈধভাবে 38,000 বর্গ কিলোমিটার জায়গা কিন্তু তারা দখল করে নেয়।
পরবর্তীকালে তারা কিন্তু চাপে পড়ে তারা কিন্তু কিছু জায়গা ভারতকে ফিরিয়েও দিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতেও দেখা যাচ্ছে চীনের সেই চিরাচরিত সালামি স্লিং স্ট্র্যাটেজি থেকে তারা দূরে সরে আসতে পারেনি, এবং তারা এই রকম একটু একটু করে জায়গা দখল করতে করতে একবারে গোটা জায়গার মালিকানা চাইছে, যা কিন্তু চীনের বহু পুরনো জিওপলিটিক্যাল একটি গেম। পাশাপাশি আভ্যন্তরীণ চাপ, এই মুহূর্তে চীনা সরকার দেশের অভ্যন্তরে প্রচন্ডভাবে চাপে। সে খবর আন্তর্জাতিক মিডিয়ায় তারা আসতে দেয় না, কিন্তু বিভিন্ন ভিডিও ছবিতে প্রমাণ করে দিচ্ছে যে শি জিনপিং এর সরকার ডোমেস্টিক যে যদি বলা হয় নতুনভাবে গণ অভ্যুত্থান রেভলিউশন, সেটার সম্মুখীনে দাঁড়িয়ে আছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের দরকার আন্তর্জাতিক বিতর্ক, আর আন্তর্জাতিক বিতর্কের জন্য তারা বারবার ভারতকে বেছে নেয়, কারণ এরপর ভারতের স্টেটমেন্ট, চীনের পাল্টা স্টেটমেন্ট, অর্থাৎ জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়ার একটা খেলা, যা কিছুদিন আগে তারা বাংলাদেশে করে দেখিয়েছে ইউনিসকে কাজে লাগিয়ে। একইভাবে এখন তারা তাদের নিজস্ব পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যে জোন আছে সেখানেও কিন্তু তারা করতে চাইছে। এবং আন্তর্জাতিক চাপ, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেভাবে চীনকে কিছুটা হলেও বিপাকে ফেলেছে, যে চীন ইরানকে সে অর্থে সামনে থেকে এগিয়ে এসে সাপোর্ট করতে পারছে না বলে ইরান বিপাকে পড়েছে, সেই চাপটাও তারা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। যদি ভারতের পুরো বিষয়টি দেখেন তাহলে দেখবেন অজিত দোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে যে দ্বিমুখী কৌশল নিয়েছে, তাতে কিন্তু চীন কার্যত ধরাশায়ী। প্রথম কথা, সীমান্তে ভারত শেষ 5 বছরে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে তা কিন্তু এর আগে ইতিহাসে কখনো করেনি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে সীমান্তের বহু জায়গায় রাস্তা, টানেল, এয়ার স্ট্রিপ বানানো হয়েছে। বারবার বলা হতো নর্থ ইস্টকে ভারত সরকার গুরুত্ব দেয় না, কিন্তু এই প্রথমবারের জন্য নর্থ ইস্ট যেভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেজে উঠেছে, যা কিন্তু ভারতের কাউন্টার স্ট্র্যাটেজির অন্যতম অংশ হয়ে যাচ্ছে। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সে ভারত কিন্তু একা নয়। কোয়াড এবং ভিয়েতনাম, ফিলিপিনের মতো রাষ্ট্র ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হিসাবে সবসময় ভারতকে সাপোর্ট করছে, এবং এই দেশগুলো ভারতকে সাপোর্ট করার জন্য ইনডাইরেক্টলি চীনের উপর বিভিন্ন সামরিক চাপ তৈরি করারও কিন্তু চেষ্টা করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিওপলিটিক্যাল গেম পয়েন্ট। পাশাপাশি মিরর ডিপ্লয়মেন্ট, যদি আপনারা লাদাখ এবং অরুণাচলের বর্তমান ডিপ্লয়মেন্টগুলো দেখেন তাহলে দেখবেন ভারত ক্রমাগত এখানে তাদের সমপরিমাণ সেনা ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝানো হচ্ছে এ ভারত নতুন ভারত, এবং অফেন্সিভ ডিফেন্স পলিসি যা ভারতের সেনাবাহিনী কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, যা অপারেশন সিন্দুর পর্বে আমরা দেখিয়েছি, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখাবো। যদি বৃহত্তর জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটি একটু আলোচনা করি তাহলে মাথায় রাখবেন ভারত কিন্তু চীনকে অর্থনৈতিকভাবেও আস্তে 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 বয়কটের জায়গায় নিয়ে যাচ্ছে। চীন থেকে কেনা জিনিসপত্র কেনা অনেকটা কমিয়ে দিয়েছে ভারত, যা আসলে চীনের কাছে কিন্তু একটা বড় ধাক্কা। পাশাপাশি তিব্বত এবং তাইওয়ান ইস্যু এই মুহূর্তে জলজ্যান্ত উদাহরণ যে কিভাবে ভারত চীনের উপরে ক্রমাগত চাপ তৈরি করছে। কালকে তাইওয়ানে অলরেডি চীন নোটাম জারি করেছে, কিন্তু তাইওয়ানের সঙ্গে ভারত কিন্তু ক্রমাগত সম্পর্ক বিল্ড আপ করেছে, এবং ভারতের যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তা অনেকটাই তাইওয়ানের উপর ডিপেন্ড করে আছে। তাইওয়ান কিন্তু সরাসরি ভারতবর্ষের মুম্বাইতে এসেও বিপুল পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট ডেভেলপ করেছে, যা আসলে চীনকে করা বার্তা যে তোমরা যদি আমাদেরকে নিয়ে কোনো ছেলে খেলা করার চেষ্টা করো তাহলে আমাদের বিকল্প অস্ত্র কিন্তু তাইওয়ান। পাশাপাশি প্রযুক্তিগতভাবেও ভারত লাদাখ সহ সীমান্ত অঞ্চলে এমন স্যাটেলাইট এবং ড্রোন নজরদারি শুরু করেছে যা কিন্তু ইতিহাসে দেখা যায়নি। ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধের মাঝেও চীন এবং ভারতের ঠান্ডা লড়াই গোটা বিশ্বের নজর কাড়ল কাল। সব মিলিয়ে ভারত তৈরি, কারণ এ ভারত নতুন ভারত অফেন্সিভ ডিফেন্স পলিসিকে অ্যাকসেপ্ট করেছে ভারতের মিলিটারি, যা আসলে এই জায়গাকে ভারতের যে কন্ট্রোল এবং প্রভাব অনেক বেশি বাড়াতে সাহায্য করছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।